18 বছর বয়সে আমার চাচাতো বোনের সাথে নোংরামি করার কারণে আমার বাবা মা রাগ করে আমাকে বিদেশে পাঠিয়ে দেয়। বিদেশে যাওয়ার পর পড়াশোনা শেষ করে আমি সেখানেই সেটেল হয়ে যাই। নিজেকে এমন ভাবে তৈরি করি যাতে কখনো যদি আমি দেশে ফিরে আসি তাহলে আমার চাচাতো বোনকে আমি বিয়ে করতে পারি। আমি বিদেশে থাকলেও লিজা বাড়িতে কি করে না করে সবকিছু সবসময় খোঁজ খবর রাখি, কিন্তু আজ হঠাৎ জানতে পারলাম আমার পরিবার আর লিজার পরিবার মিলে লিজাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছে। আজকে ছেলে পক্ষ থেকে লিজাকে দেখতে আসবে, যদি তাদের পছন্দ হয়ে যায় তাহলে আজকে এঙ্গেজমেন্ট হবে। এই খবরটা শোনা মাত্র আমি অবাক হয়ে গেলাম। এদিকে আমি এসব বিষয়ে কিছুই জানি না। যখন আমার বয়স 10 বছর তখন লিজার জন্ম হয়। ছোটবেলা থেকে আমি ওকে অনেক পছন্দ করতাম। আমার যখন 18 বছর বয়স তখন লিজার 8 বছর বয়স। এদিকে লিজা বেশিরভাগ সময় আমার কাছে আসতো চকলেট নেওয়ার জন্য। আমি তোকে চকলেট দেওয়ার বাহানায় ওর কপালে একটা চুমু দিয়ে দেই, আর এই ব্যাপারটা আমার পরিবারের সবাই জানাজানি হয়ে যায়। এরপর আমার বাবা মা রাগারাগি করে আমাকে বিদেশে পাঠিয়ে দেয়। আজকে আমি আবার 12 বছর পর দেশে যাচ্ছি। দুপুর 2টার ফ্লাইট আমার। এতদিনে লিজা অনেক বড় হয়ে গেছে। ওর বয়স প্রায় 20 বছরের মতো। ছোটবেলায় তো দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু এখন দেখতে কেমন হয়েছে সেটা আমি জানি না। আমি দেশে ফিরে এসেছি এই কথাটা আমার বাবা মাও জানে না, কেউ জানে না। আর আমি যে আমেরিকাতে কি পরিমাণ সেটেল বা আমার অবস্থানটা কিরকম সেটা পরিবারের কেউই জানতো না। আমেরিকাতে আমার নিজস্ব একটা অফিস আছে, প্রায় 2 লাখ মানুষ আমার অফিসে জব করে। এরপর দেশে যখন আমি ফিরলাম তখন আমার একটা পার্সোনাল গাড়ি আমাকে নিতে আসে। বাসায় যেতে যেতে প্রায় 5টার মতো বেজে যাবে। এরপর যখন আমার গাড়িটা বাড়ির কাছাকাছি এসে পড়লো, একটা মেয়ে দেখলাম আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলো। মেয়েটা একটা নীল কালার শাড়ি পরা ছিল, দেখে মনে হচ্ছিল বয়সটা অনেক কম। তার লম্বা ঘন কালো চুল কোমর পর্যন্ত ছড়িয়েছিল, অনেক সুন্দর দেখতে ছিল মেয়েটা। এদিকে আমি গাড়ির ড্রাইভারকে বলে দিলাম যে আমি বাড়িতে চলে যাব, তুমি মেয়েটাকে নিয়ে হসপিটালে যাও। এরপর আমি গাড়ি থেকে নেমে একা একাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি যখনই বাড়িতে গেলাম আব্বু আম্মু তো আমাকে দেখে পুরোই অবাক। তারা তো কখনোই ভাবতে পারিনি যে এই সময় আমি দেশে চলে আসব। এদিকে লিজাকে দেখতে আসা লোকজন ডাইনিং রুমে বসে আছে। আমি ঘরে ঢুকে চিৎকার করে বলতে লাগলাম, এসব কি শুনছি আমি? তোমরা নাকি লিজার বিয়ে ঠিক করেছো, আর কার অনুমতিতে তুমি ওর বিয়ে ঠিক করলা? তোমরা কি জানো না যে ওকে আমি অনেক বেশি ভালোবাসি? সবকিছু জানার পরও তোমরা কিভাবে লিজাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ? আর লিজাকে ডাক দাও, আমি ওর সাথে কথা বলবো। আমি ওকে নিয়ে চলে যাবো আমেরিকা। আমার কথা শুনে বাড়ির সবাই আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলো। এদিকে ছেলেপক্ষের লোকজন আমাদেরকে বলতেছে যে আপনারা মেয়েকে বিয়ে দিবেন নাকি আমাদেরকে এখানে অপমান করার জন্য ডেকে এনেছেন। আমার বাবা আমার কথা শুনে ক্ষেপে আমার দিকে এসে বলতেছে, তোর কি যোগ্যতা আছে লিজাকে বিয়ে করার? ওই মুহূর্তে চাচি উপর থেকে চিৎকার করে বলতেছে, লিজা তো ঘরে নেই, ও কিছু একটা চিঠি রেখে চলে গেছে। আমি তখন বললাম, লিজা কোথায় গেল, কার সাথে চলে গেল? আমি পুরো হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার তো কোনোভাবে বিশ্বাস হচ্ছে না যে লিজা পালিয়ে গেছে, আর পালিয়ে ও যাবেই কোথায়? এদিকে পাত্রপক্ষের লোকজন একে অপরের দিকে তাকাচ্ছে, আর তারা কিছুটা রাগান্বিত আর অপমানিত বোধ করছে। আমি চিৎকার করে বললাম, লিজা কোথায় গেছে, কার সাথে গেছে, তোমরা কেউ কিছু জানো না? তখন আমার বাবা আবার রাগান্বিত হয়ে আমাকে বলতেছে, তুই কি এসব করার জন্যই দেশে এসেছিস? তুই আমাদের মান সম্মান শেষ করবি, আর তোর মতো একটা বদমাইশ ছেলে লিজাকে বিয়ে করবে? এই কথা বলা মাত্রই তো তোর মুখে একটু লজ্জা থাকা দরকার। আমি তখন শান্ত গলায় বাবাকে বললাম, আব্বু আপনারা তো জানেন না আমি লিজার জন্য কি কি করেছি। আমেরিকায় আমার নিজস্ব একটা অফিস আছে, সেখানে অনেকগুলো লোক কাজ করে আমার আন্ডারে, আর এত কষ্ট এত কিছু সবকিছু আমি লিজাকে পাওয়ার জন্যই করেছি। সবাই আমার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। কেউ বিশ্বাসই করতে চাইছিল না যে আমি এতটা প্রতিষ্ঠিত হয়ে গেছি। তারপরও আমার বাবার রাগ আমার উপর থেকে কিছুতেই কমলো না। এদিকে আমার চাচি কান্না করতে করতে বলল, লিজা দুপুর থেকে ঘরে ছিল না, ঘরে শুধুমাত্র একটা চিঠি রেখে গেছে। এই কথা শুনে আমার বুকটা আবার কেঁপে উঠলো। আমি তখন চাচিকে বললাম, চিঠি কোথায় সেই চিঠি? তখন চাচির হাত থেকে একটা ভাঁজ করা কাগজ আমাকে দিল। আমি কাগজটা খুলে পড়তে লাগলাম। চিঠিতে লেখা ছিল, আমি আমার নিজের সিদ্ধান্ত নিয়েছি, আমি কাউকে ভালোবাসি না, আবার অন্য কাউকে বিয়েও করব না। আমার স্বপ্নটা একটু আলাদা, কেউ আমাকে খুঁজতে আসবে না। চিঠিটা পড়া মাত্রই আমি থমকে গেলাম, বুকের ভিতর আগুন জ্বলতে লাগলো। মনে মনে ফিসফিস করে বলতে লাগলাম, লিজা তুই কোথায় চলে গেলি? এদিকে পাত্রপক্ষ উঠে চলে যেতে লাগলো, আর যাওয়ার সময় বলতে লাগলো যে আপনারা আপনার মেয়েদেরকে আগে ঠিক করেন, তারপর অন্য ছেলের সাথে বিয়ে দেওয়ার চিন্তা করবেন। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম এখনই আমাকে কিছু একটা করতে হবে। এরপর আমার হঠাৎ মনে হলো দুপুরে যে আমার গাড়ির সাথে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটাকে তো হসপিটালে পাঠানো হয়েছে। কেন জানি মনে হচ্ছিল যে ওইটাই কি লিজা। আমি তাড়াহুড়া করে আমার ড্রাইভারকে ফোন দিয়ে বললাম, মেয়েটা কোথায় আছে আর কি করতেছে? তখন ড্রাইভার বলল, মেয়েটা তেমন কোনো সমস্যা হয়নি, হালকা একটু চোট লেগেছে, এখন হসপিটালে আছে, আর ওর নামটা এখন এন্ট্রি করা হবে। মেয়েটা এখন ডাক্তারের কেবিনেই আছে। কথাটা শোনা মাত্রই আমার বুক ধক ধক করে উঠলো। আমি আর কারো কোনো কথাই শুনলাম না, নিজে চললাম আবার গাড়ি দিয়ে। আমার মা দৌড়ে আমার কাছে এসে বলতেছে, তুই এখন কোথায় যাবি? আমি তখন মাকে দৃঢ় কণ্ঠে জবাব দিলাম, আমি আমার লিজাকে আনতে যাব। আমার এই কথা শুনে বাড়ির সবাই আবার হতবাক হয়ে গেলেন। কিন্তু আমার মাথায় তখন একটা প্রশ্ন ঘুরতেছিল যে নীল শাড়ি পরা ওই মেয়েটা কি সত্যি আমার লিজা? গাড়ি ছুটছে ভয়ঙ্কর গতিতে, জানালার বাইরে রাত নেমে এসেছে, রাস্তা যেন কমতেই চাচ্ছে না, কিন্তু আমার বুকের ভিতর তো আগুন জ্বলছে। এদিকে ড্রাইভারকে আমি বলেছিলাম, তাড়াতাড়ি চালাও, এক মুহূর্ত দেরি করা যাবে না। আমার মাথায় তখন একটা প্রশ্নই জাগতেছিল যে নীল শাড়ি পরা মেয়েটাই যদি লিজা হয়, তাহলে কি এত বছর পর ওকে আমি আবার এইভাবে খুঁজে পেলাম? অবশেষে আমার গাড়ি এসে থামলো
থামলো হাসপাতালের সামনে। আমি কোনো কিছু না ভেবে দৌড়ে হাসপাতালের ভিতরে চলে গেলাম। দৌড়ে রিসিপশনে গিয়ে জিজ্ঞাসা করলাম, বিকেলের দিকে একটা নীল শাড়ি পরা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওকে যে আনা হয়েছিল ও কোথায়? মহিলা তখন ফাইল গেটে বললেন 204 নাম্বার রুমে আছে। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলাম। মনে হচ্ছিল প্রতিটা সিঁড়ির ধাপ আমার অতীত তার বর্তমান নিয়ে খেলা করছে। এরপর 204 নাম্বার কেবিনের সামনে যখন আসলাম, দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিলাম। আমার হাত পা কাঁপছিল। বুকে সাহস নিয়ে দরজা খুলতেই দেখলাম বিছানায় শুয়ে আছে নীল শাড়ি পরা একটা মেয়ে, ঘন কালো লম্বা কেশ। আমার বুকের ভেতর যেন বজ্রপাত হচ্ছিল। আরে এ তো লিজা। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। যার জন্য এতদিনের অপেক্ষা, এতদিনের কষ্ট আর এতদিনের প্রহর গুণা সবকিছু মিলিয়ে আমি তার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। আমার চোখ ভিজে গেল। এদিকে লিজাও ধীরে ধীরে চোখ খুলল। যখনই দুজন দুজনের চোখে তাকালাম, আমাদের সময় যেন থমকে গেল। আমাকে দেখা মাত্রই তার ঠোঁটে হালকা হাসি ভেসে উঠলো, কিন্তু তার চোখে অশ্রু। আমি তার সাথে সাথে তার পাশে গিয়ে বসলাম। আমি ওর হাতটা ধরে বললাম, লিজা তুই কোথায় গিয়েছিলি আর কেন পালালি? তখন সে আমার হাতটা ধরে বলল, ভাইয়া আমি কাউকেই আপাতত বিয়ে করতে চাই না, আমি নিজের মতো করে বাঁচতে চাই, আর আমি তোকে কষ্টও দিতে চাইনি। ওর এই কথা শুনে আমার বুকটা হাহাকার করে উঠলো। আমি বললাম, লিজা কষ্ট? তুই কি বলিস? আমি তোর জন্য 12 বছর অপেক্ষা করেছি। আমেরিকার মতো জায়গায় আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি, আর এত সবকিছু করেছি শুধুমাত্র তোর জন্য। আমি প্রমাণ করতে চাই যে আমি তোর যোগ্য, আর আমি তোকে অনেক বেশি ভালোবাসি, তোকে অনেক ভালো রাখবো। লিজা চোখ নামিয়ে নিল, তার চোখ দিয়ে টলমল করে পানি ঝরছে। এরপর সে শান্ত গলায় বলল, কিন্তু আমাদের পরিবার তো কখনোই আমাদেরকে মেনে নিবে না, আর আমি কারো মান সম্মানও নষ্ট করতে পারবো না। আমি তাকে দৃঢ় কণ্ঠে বললাম, শোন, পরিবারের কি হবে না হবে সেটা আমি বুঝবো, কিন্তু তুই শুধু আমাকে বল যে আমার সাথে চলবি। লিজা আমাকে কিছুই বলল না। তার ভিতরে ভয়, দ্বিধা আর হাজারো প্রশ্ন। আমি ওর হাতটা শক্ত করে ধরেছিলাম। মনে হচ্ছিল এই হাত আমি আর কখনই ছাড়বো না। ঠিক তখনই রুমের দরজাটা খুলে গেল। চেয়ে দেখে আমার বাবা আর পরিবারের লোকজন সবাই হাজির। তখন আমার বাবার চোখে যেন আগুন ঝরছে। লিজার হাত ধরা দেখা হয় আমাকে বলতেছে, তুই লিজার হাত কেন ধরলি? তোর মতো বদমাইশ ছেলে ওর যোগ্য নয়। এদিকে হাসপাতালের ভিতরে একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়ে গেল। বাবা চিৎকার করে বলতে লাগলো, তোর অপরাধ কিন্তু আমি এখনো ভুলিনি। তোর মতো ছেলের সাথে আমার মেয়ে লিজাকে কখনোই বিয়ে দিব না। আমি তখন বাবাকে শান্ত গলায় বললাম, হ্যাঁ আমি ভুল করেছিলাম, আর সেই ভুলের জন্য আমি তো 12 বছর নির্বাসনে ছিলাম। সেই ভুলের জন্যই আজ আমি প্রতিষ্ঠিত। যদি ওই দিনের ভুলের জন্য আমি অপরাধী হয়ে থাকি, তাহলে আমার আজকের সফলতায় আপনার গর্ব হওয়া উচিত। আর আমি লিজাকে প্রমাণ করে ছাড়বো যে আমি ওর যোগ্য। এদিকে সবাই চুপ, চারদিকে নীরবতা নেমে এলো। এরপর লিজা আমাকে জিজ্ঞাসা করলো, তুমি সত্যি আমার জন্য এত কিছু করেছো? তখন আমি তাকে বললাম, হ্যাঁ আমি তোর জন্য সব করতে পারি। এরপর আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে রইলাম আর জানলাম এটাই আমাদের জীবনের লড়াই শুরু। ধন্যবাদ সবাইকে।